developed the web design and I sent it to her. She liked it very much, and then she sent me my $500 to my bank. So I said, very good, so what's your problem? She says, the bank won't give me my money. So I said, why will the bank not give you your money? So he says, the bank is asking me, how do you know this lady? Why did she send you the money? প্রিয় দর্শক, এতক্ষণ যাকে আপনারা ভিডিওতে দেখলেন, আপনারা সকলেই তাকে চেনেন। তিনি আর কেউ নন, তিনি হলেন পীরে আউলিয়া, হাজার বছরের শ্রেষ্ঠ ব্যাংক ডাকাত, বাংলাদেশের ঋণ খেলাপির জনক, শেয়ার বাজারের কুখ্যাত ডন এবং দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমান। আজকে আমরা জানার চেষ্টা করব তিনি কে এবং কিভাবে বাংলাদেশের ব্যাংকিং খাত ধ্বংস করে হাজার হাজার কোটি টাকা তিনি তার পকেটে ভরেছেন। তিনি 1951 সালে ঢাকার দোহারে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি ঢাকা নটরডেম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং করাচি বিশ্ববিদ্যালয় থেকে তার স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে 1972 সালে তিনি এবং তার বড় ভাই সোহাইল এফ রহমান মিলে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠা করেন এবং এর পরবর্তী সময় থেকে নিজেকে ব্যবসায়ী হিসেবে সুপ্রতিষ্ঠিত করেন। এরই ধারাবাহিকতায় 2009 সালে তিনি ঢাকা 1 আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তো এবারে চলুন জেনে নেওয়া যাক দরবেশ বাবার নিয়ন্ত্রণে থাকা প্রতিষ্ঠানগুলোর নাম কি কি। তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমে রয়েছে বেক্সিমকো গ্রুপের নাম এবং এই গ্রুপের অধীনে বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে, টেক্সটাইল থেকে শুরু করে ফার্মাসিউটিক্যালস, ফুড প্রসেসিং, এক্সপোর্ট ইম্পোর্ট, সিমেন্ট, নানান ধরনের ব্যবসার সাথে জড়িত রয়েছে এই বেক্সিমকো গ্রুপ। এরপরে আসে জিএমজি এয়ারলাইন্স, আইএফআইসি ব্যাংক, ইন্ডিপেন্ডেন্ট টিভি, bdnews24.com, আকাশ ডিটিএইচ, শাইনপুকুর সিরামিক্স, ইয়েলো ক্লোথিং ব্র্যান্ড শপ এবং হোটেল ওয়েস্টিন সহ আরও বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক ছিলেন তিনি। সালমান এফ রহমান এত প্রতিষ্ঠানের মালিক হওয়ার পরেও তিনি সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত হন বাংলাদেশের ব্যাংকিং খাতকে ধ্বংস করার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিশিষ্ট উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর তিনি একজন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা ভোগ করতেন এবং পূর্ণ মন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে তিনি বাংলাদেশের 7টি ব্যাংক থেকে প্রায় 37,000 কোটি টাকারও বেশি টাকা তিনি ঋণ নেওয়ার মাধ্যমে লুটপাট করে নেন। এখানে উল্লেখ্য যে বাংলাদেশে যে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছিল সেই সেতুর খরচ পড়েছিল 30,000 কোটি টাকা। অর্থাৎ এক সালমান এফ রহমানই বাংলাদেশ সরকারের কাছ থেকে এত পরিমাণ টাকা লুট করে নেন যে সেই টাকা দিয়ে বাংলাদেশ সরকার চাইলে আরও একটি পদ্মা সেতু নির্মাণ করতে পারত। ব্যাংকিং খাত সংশ্লিষ্টদের তথ্য মতে তিনি জনতা ব্যাংক থেকে 23,000 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক থেকে 3,000 কোটি টাকা, আইএফআইসি ব্যাংক থেকে 5,500 কোটি টাকা, সোনালী ব্যাংক থেকে 1,800 কোটি টাকা, অগ্রণী ব্যাংক থেকে 1,400 কোটি টাকা, রূপালী ব্যাংক থেকে 900 কোটি টাকা এবং এবি ব্যাংক থেকে 600 কোটি টাকারও বেশি টাকা তিনি ঋণ নেওয়ার মাধ্যমে লুটপাট করেন। তো জনতা ব্যাংক থেকেই নিয়েছে তারা 23,500 কোটি টাকা এবং আইএফআইসি ব্যাংক যেখানে তিনি নিজে চেয়ারম্যান সেখান থেকে নিয়েছেন 11,000 কোটি টাকা এবং অন্যান্য যেসব ব্যাংক থেকে সামান্য কিছু নেওয়া হয়েছে বাকি টাকাগুলো অন্য ব্যাংক থেকে নেওয়া হয়েছে, যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, তারপরে এবি ব্যাংক, এসব ব্যাংক থেকে নেওয়া হয়েছে। বিভিন্ন ব্যাংক থেকে দেয়া এই ঋণগুলোর মধ্যে বেশিরভাগই ছিল ব্যাংকিং আইন লঙ্ঘন করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সালমান এফ রহমান তার ক্ষমতার অপপ্রয়োগ করে বাংলাদেশ ব্যাংক থেকে নিজের সুবিধা মতো আইন তৈরি করে নিয়ে এবং বিদ্যমান সকল আইন লঙ্ঘন করে ব্যাংকগুলোর সক্ষমতার চাইতে অনেক বেশি পরিমাণে ঋণ নেন এবং সেই ঋণগুলো পরিশোধ না করেই বাংলাদেশ ব্যাংকের যোগ সাজসে তিনি বারবার সেই ঋণগুলোকে রিশিডিউল করে দেখান। বন্ধুরা, আমরা ইতিমধ্যে জানি বাংলাদেশে প্রায় 1.5 লক্ষ কোটি টাকারও বেশি ঋণ খেলাপি রয়েছে, কিন্তু এরকম হাজার হাজার কোটি টাকা রয়েছে যেগুলো বারবার রিশিডিউল করা হয়েছে। সালমান এফ রহমান যে 37,000 কোটি টাকা নিয়েছেন এই পুরোটাই চলে যাবে ঋণ খেলাপির খাতায়, কিন্তু ব্যাংকগুলো সেই ঋণ খেলাপির খাতায় সেই ঋণগুলোকে না দেখিয়ে বারবার রিশিডিউল করেছে। সুতরাং বাংলাদেশের অ্যাকচুয়াল ঋণ খেলাপির পরিমাণ কিন্তু আরো কয়েক গুণ বেশি, সেটা এক সালমান এফ রহমানের ঘটনা থেকেই বোঝা যায়। সালমান এফ রহমানকে সবাই দরবেশ বাবা বলে ডাকে তার শেয়ার বাজার কারসাজির কারণে। বাংলাদেশের ইতিহাসে শেয়ার বাজারে যতবার ধস নেমেছে প্রত্যেকবারই সালমান এফ রহমান কিংবা বেক্সিমকো গ্রুপের নাম পাওয়া গিয়েছে।
তার ক্ষমতার অপপ্রয়োগ করে তিনি শেয়ার বাজারকে নিজের হাতে নিয়ন্ত্রণ করতেন এবং তার এই নিয়ন্ত্রণের বলি হয়ে হাজার হাজার ক্ষুদ্র এবং মাঝারি শেয়ার বাজার উদ্যোক্তা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন এবং অনেকেই আত্মহত্যাও পর্যন্ত করেছেন। এছাড়াও তিনি ডিবেঞ্চার, সুকুক বন্ড, বেক্সিমকো কুপন বন্ড এবং আইএফআইসি আমার বন্ডের মাধ্যমে ব্যাংকিং খাত থেকে আরো প্রায় 7,000 কোটি টাকা তার নিজের ব্যবসার কাজে লাগান এবং এই 7,000 কোটি টাকাও তিনি ব্যাংকে পরিশোধ করেননি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড হিসেবে দেওয়া $56 মিলিয়ন তিনি বিদেশে পাচার করে দেন। সালমান এফ রহমান রাজনৈতিক প্রভাব খাটিয়ে শত শত কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে তার এই সকল অপকর্মের যোগ সাজসকারী এবং সহায়তাকারী ছিল খোদ অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এনবিআর এবং আর্থিক খাতে নিয়ন্ত্রণকারী অন্যান্য প্রতিষ্ঠানসমূহ। রক্ষকই যখন ভক্ষক, তখন সালমান এফ রহমানের কবলে পড়া বিভিন্ন ব্যাংক এবং প্রতিষ্ঠানগুলো তার বিরুদ্ধে মামলা তো দূরের কথা, টু শব্দও করতে পারেনি। যেমন সালমান এফ রহমান জিএমজি এয়ারলাইন্সের নামে সোনালী ব্যাংক থেকে তার একটি বাড়ি বন্ধক রেখে 228 কোটি টাকা ঋণ নেন। পরবর্তীতে তিনি সেই ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ তার সেই বাড়িটি নিলামে তোলার উদ্যোগ নেয়, কিন্তু তিনি তার প্রভাব খাটিয়ে হাইকোর্ট থেকে অর্ডার এনে সেই নিলাম কার্যক্রমকে বন্ধ করে দেন। এরকম হাজারো ঘটনা রয়েছে যেখানে সালমান এফ রহমান তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে সকল প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করেছেন তাকে ঋণ দিতে এবং তার বিরুদ্ধে কোনো ধরনের মামলা এবং অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা থেকে বিরত রাখ। গত 13ই আগস্ট ঢাকার সদরঘাট থেকে সালমান এফ রহমান গ্রেপ্তার হন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সালমান এফ রহমানের এত অর্থনৈতিক কেলেঙ্কারি থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে এখনো আর্থিক কেলেঙ্কারির কোনো মামলা হয়নি। আপনাদের জ্ঞাতার্থে একটি ছোট্ট তথ্য দিতে চাই। সম্প্রতি তার ছেলে জনাব শায়ান এফ রহমান তার অ্যানিভার্সারি পালন করেছেন জর্ডানে এবং সেই অ্যানিভার্সারি পালন করতে 300 কোটি টাকারও বেশি তিনি খরচ করেছেন। I want to thank all of you friends and family who are here today from the bottom of my heart for spending these last 3 days with us. It means the world to us and I want to thank you very much. Thank you, thank you, thank you. ये जो हल्का हल्का सुरूर है तेरी नजर का कसूर है, ये शराब पीना सिखा दिया, ये शराब पीना सिखा दिया, मुझको तो बर्बाद किया है और किसे बर्बाद करोगे, रो रो के फरियाद। এবং জমকালো এই অনুষ্ঠানে বলিউডের বেশ কয়েকজন তারকা এবং বেশ কিছু তারকা সঙ্গীত শিল্পীর উপস্থিতিও দেখা যায়। সালমান এফ রহমান এবং তার পুত্র শায়ান এফ রহমানকে অনেকেই আদর করে বাংলাদেশের আম্বানি বলে ডাকেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আবার দেখা হবে অন্য নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে।